আপনাদের সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর সন্ধ্যা 7টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আমরা দুজন রয়েছে, আমি রহমান রাশেদ এবং আমি ফারজানা নিশি। আরএফএল গ্যাস্টো এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর জন্য এবার ঢাকায় কঠোর অবস্থানে বিএনপির নেতাকর্মীরা। আজ সকাল থেকে নগর ভবন ছাড়াও মৎস্য ভবন এবং কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। প্রকাশ্য ঘোষণা যদিও আসেনি, তবে অবস্থান চলমান থাকবে বলে জানানো হয়েছে। নগর ভবন ছেড়ে এবার মৎস্য ভবনের সামনে বিএনপি নেতা ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা। সপ্তম দিনের মতো চলছে এই আন্দোলন। কদিন বঙ্গবাজার থেকে গোলাপশাহ মাজার পর্যন্ত সড়কে কর্মসূচি চললেও এদিন তা ছড়িয়ে পড়ে ঢাকার অন্য সড়কেও। বলাকোয়া ছাড়াই সকাল 10টায় মৎস্য ভবনের সামনে অবস্থান নেয় তারা। বেলা গড়ায় বাড়তে থাকে মানুষের উপস্থিতি। এ সময় প্রেসক্লাব থেকে কাকরাইল মসজিদ পর্যন্ত, ওদিকে শাহবাগ থেকে মৎস্য ভবন পর্যন্ত সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। কদিন শুধু ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন কমিটির নেতাকর্মীরা উপস্থিত থাকলেও এদিন এই কর্মসূচিতে যোগ দেন ঢাকা উত্তর সিটি ও ঢাকার আশপাশের জেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এই শপথ নিতে যে প্রতিবন্ধকতা তৈরি করেছে, এটা সম্পূর্ণভাবে তৈরি করেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, আজকে শপথ গ্রহণের জন্য গড়িমসি করেছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রাজপথে। আসিফ সাহেব যদি সে পদত্যাগ না করে, আমাদের ইশরাক হোসেনকে যদি শপথ নিতে না দেয়, তাহলে আমরা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার মতো টেনে এসে নামাতে হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সাধারণ জনগণ, তাদের পাশে এসে দাঁড়িয়েছি। এমন কর্মসূচিতে দুর্ভোগে এই পথের যাত্রীরা ঘন্টার পর ঘন্টা রাস্তায় অপেক্ষা করে কেউ ফিরে গেছেন, কেউ বা রওনা হয়েছেন পায়ে হেঁটেই। আগেরকার পর থেকে শাহবাগ নেমে দেখি আর রাস্তায় যাওয়ার রাস্তা নেই, তো কি করলাম, বাস থেকে নেমে হাঁটা দিলাম আমার বাসা সেই 6 কিলো দূরে। এইভাবে যে রোড যে ব্লক করে রাখছে, সাধারণ মানুষ যে কত ভোগান্তিতে আছে, আমি একটু আগেও দেখে আসলাম। মেবি একটা অ্যাম্বুলেন্সও একবারে মাঝখানে আটকা পড়ে গেছে। ইশরাক হোসেনকে শপথ না পড়াতে করা রিটের আদেশের জন্য দিনক্ষণ পিছিয়েছে আরও একদিন। এই অবস্থায় টানা রাজপথে থাকার ঘোষণা বিএনপির নেতাকর্মীদের। টালবাহানা হচ্ছে, সেই কারণে ঢাকাবাসী আজকে আমরা সকলে রাজপথে নেমেছি। আমাদের বিজয়ী মেয়রকে আমরা মেয়র হিসেবেই দেখতে চাই এবং এর জন্য আমরা লড়াই করতে আমরা জীবন দিতে প্রস্তুত। বিকেলের পর বৃষ্টির মধ্যেও দক্ষিণ সিটির এই পথে দেখা যায় বিএনপির নেতাকর্মীদের। দাবি আদায়ে অনড় অবস্থানে থাকার ঘোষণা তাদের। আজও বন্ধ ছিল দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা কার্যক্রম। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। বিএনপি নেতাকর্মীদের এই অবস্থান কর্মসূচির আরো খবর জানবো আমরা এই মুহূর্তে কাকরাইল থেকে। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন মাহবুবুর রহমান। মাহবুব, জানাবেন যে ইশরাক হোসেনকে রিটের মানে তাকে শপথ না করাতে যে রিটের আদেশ, সেটা একদিন পিছিয়েছে। দলীয় যে নেতাকর্মী যারা, তাদের যে সমর্থকরা, তারা কি সেটার জন্য অপেক্ষা করবেন, নাকি রাজপথকে আটকে রাখাই তারা একমাত্র সমাধান হিসেবে দেখছেন, বিক্ষোভের পথ হিসেবে? মাহবুব নিশি, এই মুহূর্তে কাকরাইল মোড়ে বিএনপি নেতাকর্মীদের ভিড় অনেক বেশি এবং ইশরাক হোসেন এখানে এসে অবস্থান করবেন বিএনপি নেতাকর্মীদের সাথে। তার যে সহকর্মী রয়েছে তাদের সাথে, তার কর্মী এবং নেতাদের সাথে এখানে অবস্থান করবে। এই কারণে এখন কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে তাদের কিন্তু সংখ্যা কিন্তু বাড়ছে, কারণ ইশরাক হোসেন আর একটু পরে এখানে অবস্থান করবে। পাশেই যমুনা, এই কাকরাইল মোড়, এখানে কিন্তু এখন নেতাকর্মীদের সমাগম এই বিকেলের চেয়ে, সন্ধ্যার চেয়ে আরও একটু বেশি। আজকে যেহেতু ইশরাকের মেয়র পদ ফিরিয়ে পাওয়া প্রসঙ্গে যেহেতু আদালতে শুনানি হওয়ার কথা ছিল এবং সেখান থেকে যেহেতু কোনো সিদ্ধান্ত আসেনি এবং এটি কালকের দিনের উপর গড়িয়ে গিয়েছে, এবং যার কারণে হয়তো আজকে ইশরাক হোসেন এখানে অবস্থান করবেন এবং এই তাদের যে নেতাকর্মীদের সাথে এখানে অবস্থান করে বিভিন্ন রকম স্লোগান দিতে পারে এবং এখান থেকে এই আন্দোলন প্রসঙ্গে পরবর্তী কোনো কর্মসূচির ঘোষণাও আসতে পারে। আমরা দেখেছি যে আজকে সারাদিন
কিন্তু বিভিন্ন জায়গায় ইশরাকের যে সমর্থকরা তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং ইশরাককে মেয়র পদ ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে তারা কিন্তু তাদের দাবি দেওয়া সম্বলিত বিভিন্ন রকম স্লোগান দিয়েছে এবং আমরা দেখেছি এ কারণে কিন্তু ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কিন্তু যান চলাচল আটকে গিয়েছে এবং মানুষ ভোগান্তির কিন্তু শিকার হয়েছে এবং দুপুরে কিন্তু বৃষ্টিও এসেছিল এবং বৃষ্টি উপেক্ষা করে কিন্তু ইশরাকের নেতাকর্মীরা কিন্তু এই কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছিল এবং কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে ইশরাকের পক্ষে তারা কিন্তু তাদের দাবি জানিয়েছে, তারা কিন্তু স্লোগান দিয়েছে এবং সর্বশেষ খবর যেটি সেটি হচ্ছে এই কাকরাইল মোড়ে তার সমর্থকদের এখানে কিন্তু ইশরাক হোসেন যোগ দেবেন সমর্থকদের সাথে এবং এখানে অবস্থান করবেন বলে আমরা জানতে পেরেছি। নিশি মাহবুব, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর জন্য বিএনপি নেতাকর্মীদের যে অবস্থান কর্মসূচি, সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন মাহবুবুর রহমান। আমরা পরের খবরে যাব। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশকাল। আজ আদেশ দেওয়ার কথা থাকলেও এদিনও দুপক্ষের আইনজীবীরা শুনানি করেন। পরে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ জানান নিজেদের মধ্যে আলোচনা করে কাল সকালে আদেশ দেবেন। এর আগে গেল বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। এতে ইশরাককে মেয়র ঘোষণা করে রায় দেয়া বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও চাওয়া হয়। নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে ইসি ভবনের সামনে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি। দলটির নেতারা অভিযোগ করেন নির্বাচন কমিশন রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, তবে রাজনৈতিক বক্তব্যে মন্তব্য করতে রাজি হননি নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তাঁর দাবি ইসি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে বিক্ষোভ সমাবেশ। ছোট ছোট মিছিল নিয়ে নির্বাচন ভবনের সামনে জড়ো হন জাতীয় নাগরিক পার্টি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রস্তাবনায় ইসির বিরোধিতার তীব্র সমালোচনা করেন এনসিপি নেতারা। আমাদের কাছে মনে হচ্ছে নির্বাচন কমিশন কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান না, এটা একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এজন্য আমরা বলেছি যে সকল সংস্কার প্রস্তাব এসেছে সেটার আলোকে এই ইলেকশন কমিশনকে পুনর্গঠন করা হোক। যখন আমরা সংবিধান থেকে স্বৈরশাসক তৈরি হওয়ার সব ধরনের উপকরণ পরিবর্তন করার কথা বলছি, তখন আপনারা সংবিধানের ধারাবাহিকতার দোহাই দিচ্ছেন। মানে ভীষণভাবে দ্বিচারিতা এটা। আমরা চাই এই ইলেকশন পুনর্গঠন করতে হবে এবং পুনর্গঠন করার পরে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, তারপরে জাতীয় সরকার নির্বাচন। এক পর্যায়ে পুলিশি ব্যারিকেড সরিয়ে ভবনের প্রবেশদ্বারেই বিক্ষোভ করেন তারা। দেয়া হয় স্লোগান। ঘোষণা দেয়া হয় বর্তমান কমিশনের আওতায় নির্বাচনে যাবে না এনসিপি। দাবি জানান জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের। সাংবিধানিক প্রতিষ্ঠানকে যেভাবে নষ্ট করেছে, এটাকে যদি পুনর্গঠন সক্ষমতার পরিচয় যদি আমরা নির্ণয় না করি এবং বিভিন্ন দলের যারা মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করছে তাদেরকে যদি পুনর্গঠন না করে সেই ইলেকশনে যাওয়া হয়, এইসির অধীনে জাতীয় নাগরিক পার্টি ইলেকশনে অংশগ্রহণ করবে না। এদিকে ইসির পঞ্চম কমিশন সভা শেষে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন ইসি পুনর্গঠনের দাবিটি রাজনৈতিক হওয়ায় তা নিয়ে কোনো মতামত নেই ইসির। এছাড়া জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে কোনটি আগে পরে হবে তা সরকারের উপর নির্ভর করছে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা ফাইল ঘেটে দেখার চেষ্টা করেছি যে কখনো নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে পক্ষভুক্ত হয়েছে কিনা বা আপিল করেছে কিনা, আমরা এমন কোনো নজির পাই নাই। সুতরাং আমাদের পক্ষভুক্ত হওয়া বা করার এই আইন আমাদেরকে সুযোগ দেয় না। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। মানবিক করিডোর নিয়ে সেনাবাহিনীর সাথে মতপার্থক্য নেই বলে দাবি করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তার দাবি করিডোর নিয়ে কারোর সাথে আলোচনা হয়নি, হবেও না। পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যকে স্লিপ অফ টাং বলে মন্তব্য করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
পররাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্যের পর শুরু হয় আলোচনা সমালোচনা। বিভিন্ন রাজনৈতিক দল থেকে করা হয় তীব্র বিরোধিতা। বুধবার সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্য ছিল স্লিপ অফ টাং। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দাবি, বাংলাদেশের ভূখণ্ড দিয়ে রাখাইনে করিডোর দেয়া নিয়ে কারোর সাথে কোনো আলোচনা হয়নি, হবেও না। মানবিক সহায়তার জন্য চ্যানেল নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা হচ্ছে, কোনো সিদ্ধান্তই হয়নি। পুরো কন্ট্রোল জাতিসংঘে, তারা পুরোটার দায়িত্ব নিচ্ছেন, এমনকি ওপারে গিয়ে যে সেফটি সিকিউরিটি, এটা তাদের দায়িত্ব। আমাদের কাজটা হচ্ছে এই বর্ডারটা হচ্ছে একটা পোরাস বর্ডার, সেখানে নানান রকম জিনিস হয়। আমরা চেষ্টা করব বর্ডার কন্ট্রোলটা করতে, যাতে করে তারা জিনিসটা ওপারে নিয়ে যেতে পারে নিরাপদে। করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না। আরাকানের যে অবস্থা, তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই। জানান, রাখাইনে সংঘাত না থামলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। আর মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি সশস্ত্র কর্মকাণ্ড বন্ধ না করলে বাংলাদেশ দিয়ে কোনো সহায়তা যাবে না রাখাইনে। আরাকানের অবস্থা যতদিন অস্থিতিশীল থাকবে, ততদিন আমরা প্রত্যাবাসনের কথা বলতেই পারবো না। আর প্রত্যাবাসনের কথা যদি নাই বলতে পারি, তাহলে তো প্রত্যাবাসন কৌশল নিয়েও কোনো কথা বলতে পারবো না। আরাকান আর্মিকে তো তার ঘরটা গোছাতে হবে। সে যদি এথনিক ক্লিনজিংয়ের মধ্যে বসে থাকে, অ্যাপার্থাইড রাষ্ট্র কায়েম করতে চায়, আমরা কেন সাহায্য দিব রে ভাই? সংবাদ সম্মেলনে জানানো হয়, বিষয়টি নিয়ে সেনাবাহিনীর সাথে সরকারের কোনো মতপার্থক্য নেই। সেনাপ্রধানের সঙ্গে নিয়ে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। এই সম্পর্কে আমরা একেবারে এক সমতলে। নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে 12 লাখের বেশি রোহিঙ্গার বসবাস বাংলাদেশে। আর এই সংকটের একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ভারতের সাথে করা কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়নি সরকার। স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি বন্ধ করায় দিল্লিকে চিঠি পাঠাচ্ছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস ব্রিফিংয়ে এসব জানান পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন। পররাষ্ট্র সচিবের পদত্যাগের বিষয়ে তিনি জানিয়েছেন, নিজ থেকেই দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন জসিমউদ্দিন। এ সময় তিনি আরও জানান, প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক সহকারী সুফিউর রহমানের দায়িত্বে পরিবর্তন আসতে পারে। চুক্তি যেগুলি থাকে সেগুলি কিন্তু দুই পক্ষের সম্মতিতে বাতিল করতে হয়, অথবা প্রভিশন থাকে যে কোনো এক পক্ষ যদি আপত্তি করে তাহলে বাতিল করা যাবে, ইত্যাদি ইত্যাদি। সেগুলি এই মুহূর্তে ঠিক আমরা বাতিল কোনোটাই করিনি। আমরা তো আসলে চাই যে নিয়ম অনুযায়ী যেন সবকিছু এগোয়। সব চুক্তিরই আমরা আমাদের কোন অবস্থান বা আমাদের কোনখানে সমস্যা আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সময় মতো সেগুলি ভারতের সাথে টেক আপ করা হবে। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনা বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেয়া নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। বন্দর ব্যবহারকারীরা মনে করছেন যে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত যাচাই করা উচিত। স্পষ্ট করা জরুরি দেশি বিদেশি অপারেটরের উৎপাদনশীলতার তারতম্য। এরপর লাভ ক্ষতির হিসাব করেই নিতে হবে সিদ্ধান্ত। ফখরুল ইসলামের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের মূল অবকাঠামোর বাইরে টার্মিনাল নির্মাণ বা পরিচালনায় বিদেশি বিনিয়োগ নতুন নয়, যা নিয়ে এতদিন কোনো কথা ওঠেনি। তবে বন্দর অভ্যন্তরে এনসিটির পরিচালনার ভার বিদেশি অপারেটরের হাতে দেওয়ার সিদ্ধান্ত ঘিরে চলছে নানা আলোচনা। এমন বাস্তবতায় গেল 14 মে চট্টগ্রাম বন্দরে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস এই বন্দরে বিদেশি সেরা অপারেটরকে দায়িত্ব দেওয়ার কথা যেমন বলেন, তেমনি নির্দেশ দেন এ বিষয়ে জনমত নেয়ার। বন্দর ব্যবস্থাপনার যারা পৃথিবীর সেরা যারা, তাদের হাতে দিয়ে দিতে হবে। মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে, মানুষকে রাজি করে করার দরকার নেই। বন্দর ব্যবহারকারীরাও বলছেন, অপারেটর নিয়োগ নিয়ে বাস্তব অবস্থা সম্পর্কে কোনো পক্ষেরই স্পষ্ট ধারণা নেই। তাই সরকারের উচিত সব পক্ষকে নিয়ে বসে
দেশি বা বিদেশি অপারেটর দিয়ে টার্মিনাল চালালে উৎপাদনশীলতার পার্থক্য সহ লাভ ক্ষতির চিত্র স্পষ্ট করা। বন্দরের যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে যদি একটি যৌথ কমিটি করে কিংবা তাদেরকে ডেকে এক সভা করে যদি একটা সিদ্ধান্ত নেওয়া যায়, যদি নতুন করে এনসিটিতে বিনিয়োগ করা হয় সেই বিনিয়োগটা আদৌ প্রয়োজন আছে কিনা এবং বিনিয়োগ করলে কতটুকু সেখানে প্রোডাক্টিভিটি বাড়বে সেই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। যে টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে এত বিতর্ক, সেই এনসিটির বর্তমান অপারেটর প্রতিষ্ঠানও বলছে সরকারের যে কোনো সিদ্ধান্তকে সাধুবাদ জানাবে তারা। বিদেশে একটা কোম্পানিকে নিউমেরিং কন্টেইনার টার্মিনাল দিয়ে দিবে, আমাদের কোনো আপত্তি নেই। সরকার যদি সিদ্ধান্ত ওদের সাথে কন্ট্রাক্ট যখন হয়ে যাবে, ওরা যখন আসবে, রেডি হয়ে আসবে, আমরা স্মুথ ট্রানজিশন করে দিব। বিশ্লেষকরা বলছেন অপারেটর নিয়োগের আগে বিবেচনায় নিতে হবে বন্দরের ভেতর বাইরে নিজেদের সার্বিক সক্ষমতার চিত্র। এজন্য দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে ব্যস্ততম টার্মিনাল নিউ মুরিং, সেটি পরিচালনার ভার সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার কথা বলছে সরকার। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। আপনারা সন্ধ্যা ৭টার খবর দেখছেন, একটা বিরতি নেব, ফিরবো একটু পরেই, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ সন্ধ্যা ৭টার খবরে। আপনারা চ্যানেল 24 দেখছেন। অর্থ উপদেষ্টার সাথে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। রাজস্ব ভবনের সামনে সংস্থার চেয়ারম্যানের অপসারণ সহ 4 দফা দাবি জানানো হয়। এ সময় ২৬ মে থেকে পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রাজস্ব সংস্কারের অধ্যাদেশ বাতিলের দাবিতে 1 সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার অর্থ উপদেষ্টার সাথে দেখা করে সন্তোষজনক আশ্বাস না পাওয়ার অভিযোগ করে ঘোষণা দেয়া হয় অবস্থান কর্মসূচির। পরে এক সংবাদ সম্মেলনে দ্রুত অধ্যাদেশ বাতিল সহ অসহযোগ আন্দোলনের ডাক দেন তারা। বলেন, দ্রুত পদত্যাগ করতে হবে এনবিআর চেয়ারম্যানকে। আমাদের বর্তমান দাবিসমূহ হচ্ছে জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। এ সময় দাবি আদায়ে কর্মবিরতি সহ নানা কর্মসূচির ঘোষণা দেন তারা। যদিও এর আওতামুক্ত থাকবে আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি কার্যক্রম। আর ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া পুরোদমে কর্মবিরতিতে যাওয়ার কথা বলে সকল ট্যাক্স, ভ্যাট ও কাস্টমস অফিস সংশ্লিষ্টরা। কোনটি আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণযোগ্য, কোনটি দেশের জন্য সর্বোত্তম হবে সে বিষয়ে তারা কিছুই বলেননি। জুলাই বিপ্লব ফ্যাসিবাদ উত্তর যুগে মিটিং এই সরকারের নীতি নির্ধারকগণের বক্তব্য এবং সভা শেষে মিডিয়ার প্রদত্ত বক্তব্য আমাদেরকে মারাত্মকভাবে আহত করেছে। দাবি দেওয়া নিয়ে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কথাও জানানো হয়। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আবারও চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। লুটপাটের সময় 8 থেকে 10 জন নারী যাত্রীর শ্লীলতাহানি করা হয়। এই ঘটনায় বাসের এক যাত্রী অজ্ঞাত 8 থেকে 10 জনকে আসামি করে থানায় মামলা করেছেন। মঙ্গলবার রাত ৮টায় ঢাকার আব্দুল্লাপুর থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দেয় আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথে সাভারের নরসিংহপুর, বাইপাইল ও আশুলিয়া থেকে ওঠে কিছু যাত্রী। রাত 11:30টার দিকে এলেঙ্গা পার হলে অস্ত্রের মুখে বাসটি নিয়ন্ত্রণে নেয় যাত্রী বেশি ডাকাত দল। যাত্রীদের তল্লাশি করে লুটে নেয় মোবাইল, স্বর্ণালংকার ও নগদ টাকা সহ অন্যান্য মালামাল। এ সময় একাধিক নারীর শ্লীলতাহানি করা হয়। সবাইকে জিম্মি করে মহাসড়কে রাতভর কয়েকবার চক্কর দেয় বাসটি। আমার ড্রাইভারও আসে 3 জন ছোড়া গালাত লাগে দেয়, কোমরের মধ্যে 2 জায়গায় লাগাছিল। টাকাটুকু কুটে আসেন কয় আর এলা হাসতায় হাতে ফির মনে করেন আমাদের বাটন ফোন লিছে আর হলো কানে রিং আসলো, সেই রিং খুলে লিছে। এখন একটা সঠিক বিচার চাই, যেন আমাদের জিনিসপত্র ঠিক আছে আর তারা যেন তাদের কঠোরতম শাস্তি পায়। এই ঘটনায় থানায় মামলা করেছেন এক যাত্রী। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। সদর থানা পুলিশের টিম, ডিবি টিম
সহ 3-4টি টিম একসাথে কাজ করছে। সফলতা ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা দেখাতে পারব। এর আগে গেল 17 ফেব্রুয়ারি এই মহাসড়কে ইউনিক রয়্যালসের একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনা ঘটে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সংবাদের এই পর্যায়ে সময় হলো আরেকটি বিরতির। আরো খবর নিয়ে একটু পর ফিরছি।